আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। আমি তানভীর দিব্য আছি আপনাদের সাথে। আজকে আমি বিশ্লেষণ করব মাসুম ভাইয়ের দরদ মুভি রিভিউ করা ভিডিওটি। এটি করার কারণ হচ্ছে আমি প্রিভিয়াস ২ জন ইউটিউবারকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। ওইখানে অনেকে কমেন্ট করেছেন এবং তাদের কমেন্টের সঠিক আনসার দেওয়ার জন্য আমি মাসুম ভাইয়ের দরদ মুভি রিভিউ ভিডিওটি আমি একটু বিশ্লেষণ করার ট্রাই করব। সো চলেন স্ক্রিনে। হ্যাঁ, কি অবস্থা সবার? তো দেখেছিলাম 'দরদ' মুভিটা, সেটা নিয়ে একটু করে কথা বলার ট্রাই করব। অনেকেই অনেক মিক্স অপিনিয়ন দিচ্ছে। কেউ বলতেছে ভালো লাগছে, কেউ বলছে ভালো লাগে নাই। এখন অনেকেই আমার অপিনিয়ন জানতে চাইতেছেন। আচ্ছা, ওকে। ১ম ব্যাপার হচ্ছে আমি 'দরদ' মুভিটা খুব বেশি এক্সপেকটেশন নিয়ে দেখতে যাইনি যে হিউজ লেভেলের সেই কিছু একটা ওরকম এক্সপেকটেশন নিয়ে যাইনি। কারণ মুভির যে ডিরেক্টর অরুণ মামুন, তার প্রতি আমার এক্সপেকটেশন খুব একটা ছিল না। কারণ হচ্ছে এমন অনেক এলিমেন্ট পাইছি তার মুভিতে এর আগে যে দেখা গেছে যে অনেক মুভি থেকে সে হচ্ছে কপি পেস্ট করে দিছে। বাট ইন দিস কেস এটা ডিফারেন্ট। এই মুভিটা আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। এখন এটা হইতে পারে অনেকে হচ্ছে হাই এক্সপেকটেশন নিয়ে গেছে, সেই এক্সপেকটেশন হয়তো ফুলফিল হয়নি, তাদের ভালো লাগে নাই। বাট আমার এক্সপেকটেশনে যেহেতু হাই ছিল না, আমার এক্সপেকটেশন থেকে মুভিটা বেটার পারফর্ম করছে, কারণ আমার এক্সপেকটেশন কম ছিল। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে শাকিব খানের অ্যাক্টিং। শাকিব খানের অ্যাক্টিং ওয়াজ আউটস্ট্যান্ডিং। দেখেন, আমি এখানে একটা পয়েন্ট ধরে দিই। আপনাদের যে ইউটিউবার রাজ আছে, সে যখন এটা বলতেছিল, প্রেজেন্ট করতেছিল এক্সপেকটেশনের ব্যাপারটা, মাসুম ভাই যেভাবে প্রেজেন্ট করছে যে সে হাই এক্সপেকটেশন নিয়ে মুভি দেখতে যায় নাই, এবং সেই কথাটা যেভাবে প্রেজেন্ট করছে আর আপনাদের রাজ ইউটিউবার যেভাবে প্রেজেন্ট করছে, এটা আকাশ আর পাতাল ব্যবধান আছে। আমি শিওর না যে শাকিব খানের মতো এরকম পারফরমেন্স এত ভালো আর কেউ দিতে পারতো কিনা সেম ভাবে। আই ডোন্ট নো, মানে এই বেস্ট, মানে এখানে কোনো কথাই হবে না। আচ্ছা, এবার আসেন হচ্ছে মুভির অল আই সব এই মুভির সবচেয়ে বেস্ট পার্ট আমি বলি, এই মুভির সবচেয়ে বেস্ট যে থিং সেটা হচ্ছে এই মুভিটা এঙ্গেজিং। এই মুভিটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াও, এঙ্গেজিং, আপনার ভালো লাগতে। এইটা হচ্ছে মেইন পয়েন্ট। একটা থ্রিলার গল্পে আপনার অবশ্যই এঙ্গেজিং বিষয়টা থাকতে হবে, কারণ একটা থ্রিলার গল্পে সবসময় কোনো একটা কিছু হচ্ছে, সামথিং হ্যাপেন হিয়ার, এই বিষয়গুলা থেকে যে যেতে 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 মূল যে থ্রিলিং বিষয়টা ওইটা রিভিল হয়। তো এই রকম এঙ্গেজিং ব্যাপারগুলো যখন একটা গল্পে থাকবে, ওই গল্পে আপনাকে বোরিং কখনোই করবে না, ওই গল্প আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। আর ওই টাইপের একটা মুভি যদি গল্প খারাপও হয়, তারপরে এখানে কেউ বলবে না যে কি মুভি একদম ভালো হয়নি, এটা বলার সুযোগ নেই, কারণ সে মুভিটা পুরাটা এনজয় করছে, কিন্তু হয়তো গল্পটা সিম্পল একটা গল্প ছিল, এরকম হইতে পারে। যাই হোক, এটা দরদ মুভির কথা বলতেছি না, আমি জাস্ট থ্রিলার ক্যাটাগরি মুভিগুলা এরকম হয়ে থাকে। সো এটা একটা প্লাস পয়েন্ট যে দরদ মুভি তাহলে এঙ্গেজিং ব্যাপারটা ধরে রাখছে। পারে, না লাগতে পারে, এডিটিং ভালো না লাগতে পারে, আরো অনেক কিছুই ভালো না লাগতে পারে, বাট এটুকু শিওর থাকে যে মুভিটা হচ্ছে বোর করে নাই। অনেক মুভি থাকে, অনেক পৃথিবীর অনেক ইটস এ মাস্টারপিস পয়েন্ট। মুভি আছে যারা যেই মুভিগুলোতে দেখা যায় যে শুরু থেকে শেষ পর্যন্ত স্লো। হ্যাঁ, আমি এখানে একটা মাস্টারপিস মুভির কথা বলি। আপনারা অনেকেই মুভিটা হয়তো দেখছেন, ফরেস্ট গাম। টমের ফরেস্ট গাম মুভিটা অনেক জায়গায় বোর করছে, বাট এটা অস্কারও পাইছে মুভি। আমি তো এটা পার্সোনালি সবাইকে সাজেস্ট করি। তো এই ক্ষেত্রে মাসুম ভাই যেটা বুঝাচ্ছে যে দরদ মুভিটা বোরিং, তো এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। আসেন এরপরে আরো আরো কিছু পয়েন্ট আপনাদেরকে দেখাই। দেখেন, অলরেডি দুইটা মেইন পয়েন্ট পাইছেন। স্লো 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 স্লো, বাট লাস্ট মোমেন্টে লাস্ট 15 মিনিট বা লাস্ট 20 মিনিটস একদম একদম পুরো উড়ায় দিছে টাইপের, সেই করছে টাইপের। বাট এই মুভিটা মোটেও সেরকম না। এই মুভিটা হচ্ছে পুরোটা মুভি এঙ্গেজিং একদম, মানে আপনার বোর লাগার কোনো অপশন নাই। মানে অনেক মুভি থাকে যে কাহিনীতে ঢুকতে কিন্তু টাইম লাগে, যে কাহিনী একটা কাহিনী আস্তে 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 জমতে টাইম লাগে, কিন্তু এই মুভিটাও এরকম না যে জমতে টাইম লাগছে। একদম শুরু থেকে, একদম শুরুর মিনিট থেকে মুভিটা জমায় ফেলছে, যে আমার চোখ সরাইতে দেয় না যে আমি অন্যদিকে তাকাবো, বোর লাগতেছে না। একদম শুরু থেকে আমার মনে কোয়েশ্চেন আছে, আচ্ছা আচ্ছা ওরা হচ্ছে এই মেয়েটার মনটা খারাপ, এই মেয়েটার কেন মন খারাপ, বা হচ্ছে এই যে এই ঘটনা ঘটতেছে, এই যে এ ওরে মারতেছে কেন মারতেছে, এগুলোর সব অ্যান্সার কি আমরা হচ্ছে আস্তে আস্তে। চিন্তা করেন, এইরকম একটা ব্যাপার একটা মুভিতে হয়ে গেছে, তাহলে ওই মুভি খারাপ মুভি কেমনে হয় ভাই? যারা খারাপ রিভিউটা দিছে তারা তো অ্যাভারেজও বলে নাই যে এটা মুভিটা অ্যাভারেজ একটা মুভি হয়েছে, এরকম অ্যাভারেজ ভালো মুভি হয়েছে এরকম কিছু বলে নাই। তারা জাস্ট বলছে এটা একদমই ভালো না। এটা হয় ভাই? সেদিকে গিয়ে পাবো বা আমি পাই। সো একদম শুরু থেকে হচ্ছে আমার মনে কোয়েশ্চেন তৈরি করছে যে কি হইতেছে, কি হবে, আচ্ছা এই জিনিসটা কেন হয়েছে, ওই জিনিসটা কেন হয়েছে, এবং মানে আউট মানে খুব সুন্দর একটা স্টোরি নিয়ে করছে, এবং হচ্ছে অন্যান্য অনেক মানে, এবং লাস্টের টুইস্টগুলো আমার যথেষ্ট পরিমাণ ভালো লাগছে, যে আমি একটা মুভিতে টুইস্ট আছে, মাসুম ভাই বলতেছে স্টোরিটা অনেক ভালো ছিল, আর কি দরকার? তাহলে তো এই মুভিটা সুপার হিট মুভি হওয়ার কথা, তাই না?
আমি এক্সপেক্ট করিনি, আমার এক্সপেকটেশনের বাইরে টুইস্ট ছিল। এবং হচ্ছে ভিলেন কেন্দ্রিক যে মানে এটা হচ্ছে ৮-১০টা মানে বাংলা মুভি বলেন বা হচ্ছে আগের সাউথ ইন্ডিয়ান মুভিগুলোর যে একটা নর্মাল একটা ফরম্যাট ছিল, একটা ফরম্যাট কি বা হচ্ছে এখনো অনেক বাংলা মুভি হয়তো বা হয়, সেটা হচ্ছে ফরম্যাটটা কি, ফরম্যাটটা হচ্ছে হিরো হিরোইনে দেখা হবে হঠাৎ করে, তারপর হচ্ছে তাদের মধ্যে প্রেম ভালোবাসা হবে, অথবা নায়ক নায়িকার পেছনে ঘুরবে, অথবা নায়িকা নায়কের পেছনে ঘুরবে, তারপর হচ্ছে একটা সময় তাদের মধ্যে ভালোবাসা হবে, আবার একটা সময় তাদের মধ্যে রেষারেষি হবে, ঝগড়া হবে, আবার হচ্ছে ভিলেনের এন্ট্রি হবে, ভিলেনের সাথে ঝামেলা হবে, মারপিট হবে, শেষে গিয়ে হচ্ছে নায়ক নায়িকার মিল হয়ে যাবে। এটা হচ্ছে বাংলাদেশের নর্মালি মুভির ফরম্যাট, মানে নর্মাল কমার্শিয়াল মুভিগুলো যেগুলো চলে আর কি। ইভেন শাকিব খান নিজেও ওই টাইপের বহু মুভি করছে, সেম টাইপের শাকিব খানের উপবিশ্বাস সেম। Exactly. সো সেইখান থেকে বের হয়ে এরকম ডিফারেন্ট একটা সাইকোলজিক্যাল থ্রিলারে, একে হচ্ছে শাকিব খানের জন্য নতুন ব্যাপারটা, তারপরও সে এত সুন্দর পারফর্ম করছে যেটা আউটস্ট্যান্ডিং। তারপর হচ্ছে অনন্য মামুনকেও আসলে হ্যাটস অফ জানাইতে হয় যে সে এরকম সাহস করছে যে বাংলাদেশের মতো, মানে আমার ধারণা সাহস করতে পারছে কারণ দেখছে যে রিসেন্ট সিনারিওতে হচ্ছে একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট মুভি আসছে, যেহেতু সে তো সাহস করতে পারছে। অ্যান্ড হ্যাটস অফ অনন্য মামুন, সে হচ্ছে এরকম একটা ডিফারেন্ট ধাঁচের একটা মুভি সে নিয়ে তারপর হচ্ছে সে যে এক্সিকিউট করছে ঠিকঠাক। এবং মুভির মধ্যে অফকোর্স কমার্শিয়াল এলিমেন্ট ছিল। একটা ব্যাপার কি যে বাংলাদেশের মুভিগুলো যেটা ব্যাপারটা দেখা যায় যে কেউ যদি ধরেন ডিফারেন্ট ধাঁচের স্টোরি নিয়ে কাজ করতেও চায়, ধরেন করছে ডিফারেন্ট ধাঁচের স্টোরি, পরে দেখা যায় যে ডিফারেন্ট ধাঁচের স্টোরি নিয়ে করছে ঠিক আছে, বাট ওইটাকে নাটক টাইপ বানায় ফেলে, মানে এত বোরিং করে ফেলে, বা এটা এত slow right. করে ফেলে যে নাটক নাটক ফিল হয়, ভালো লাগে না দেখতে, কমার্শিয়াল ফিলটা পাই না। বাট এটাতে সে ডিফারেন্ট একটা স্টোরি নিয়েও করছে, আবার হচ্ছে কমার্শিয়াল ভাইবটাও রাখছে, অ্যান্ড এবং মাসালার ভাইবটাও রাখছে, মানে সব কিছুর কম্বো প্যাকেজ, এবং স্টোরিটাও খুব ভালো ছিল। ইট ওয়াজ গুড টু মি। এখন কথা হচ্ছে এই মুভি আবার অনেকের ভালো নাও লাগতে পারে, অনেকের হয়তো এক্সপেকটেশন হাই ছিল, তাদের ফিল হয়নি, সে কারণে ভালো না লাগতে পারে, অথবা অনেকের হচ্ছে নর্মাল ফরম্যাটের মুভি দেখে অভ্যস্ত। একটা ইউটিউবার যে কিনা এক্সপেকটেশন নিয়েই যায় নাই, না নেওয়ার কারণে তার টোটালি মুভিটা ভালোই লাগে নাই, তাইলে যদি নিয়ে যাইতো তাহলে কি হইতো ব্যাপারটা চিন্তা করে। মানুষের যখন একটা চিন্তা ভাবনা থাকে যে আমি এই মুভিটার একটা খারাপ রিভিউ দিব, তখন সে যেই কোনোভাবে খারাপ রিভিউটা দিবে ভাই, এটাই বাস্তব। তো যেটা বললাম যে ফরম্যাট, নায়ক নায়িকার ওই বা ওই টাইপ বা ভিলেন ওই টাইপের একটা ফরম্যাট, ওই টাইপের ফরম্যাটে পড়ে নেই, তাদের ভালো নাও লাগতে পারে। আরও অনেক রিজনে অনেকে ভালো নাও লাগতে পারে। বাট টু বি অনেস্ট আমার ভালো লাগছে। বাট বাট একটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে যেটা বলছিলাম শুরুর দিকে যে অনন্য মামুন যে ডিরেক্টর, তার মধ্যে এরকম এই ব্যাপারটা আছে যে সাউথ ইন্ডিয়ান মুভির স্টোরি থেকে কাপছাপ করে দেওয়ার ঘটনা তার মধ্যে আছে। সো এটা অসম্ভব কিছু হবে না যে এই মুভিটার স্টোরি সে কোথাও না কোথাও থেকে কাপছাপ করে দিছে। এখন কোথাও না কোথাও কই থেকে কাপছাপ করছে সেটা আমি বলতে পারতেছি না রাইট নাও, এটা হয়তো সামনে আসবে কয়েকদিনের মধ্যে। আমি তো দুনিয়া নিশ্চয়ই সব মুভি দেখে ফেলি নাই, সো কেউ না কেউ এই টাইপের মুভি হয়তো দেখছে, সে হয়তো বা বলতো মানে এই ফরম্যাটটা, মানে এই যে স্টোরি, এই স্টোরির যে ফরম্যাট, এই ফরম্যাটটা বাংলাদেশের জন্য নতুন হলেও ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু নতুন না। সো কোথাও না কোথাও থেকে হয়তো এলিমেন্ট নিছে, অথবা কোথাও না কোথাও থেকে ডিরেক্ট টুকে দিছে। যাই হোক, এলিমেন্ট নিক বা টুকে দিক, যাই হোক না কেন, যদি ডিরেক্ট টুকে দেওয়া না হয়, যদি টুকটাক নিতেই পারে ভাই, এটা খুব কম মানে এই মুহূর্তে দুনিয়াতে নতুন করে স্টোরি তৈরি করা আসলে পসিবল। সো Exactly. মিলে যেতেই পারে যদি ডিরেক্ট টুক করে দেওয়া না হয়। ইটস এ গুড মুভি। এখন সবচেয়ে মুভির মুভির সবচেয়ে বড় প্রবলেমটাই বলা হয়নি। মুভির সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে মুভিটা দেখতে ডাবিং ফিল হয়েছে, মানে অসংখ্য জায়গায় লিপসিং মিলতেছে না, শাকিব খান গান গাইতেছে, লিপসিং মিলতেছে না, বা হচ্ছে অনেকে অন্য অন্য দেখেন, এটা কিন্তু মুভির একটা উইক পয়েন্ট, বাট এতে করে দর্শক কমার কোনো চান্স নাই। একটা রিভিউয়াররা আলোচনা করবে এইভাবে, এটা হচ্ছে আলোচনা। ওরা ডায়লগ দিচ্ছে, লিপসিং মিলতেছে না, মনে হচ্ছে যে এটা কোনো একটা সাউথ ইন্ডিয়ান মুভি, ওটার বাংলা ডাবিং করে চালায় গেছে এরকম মনে হচ্ছে। এবং আসলে হয়তো ঘটনাটা তাই, দেখা গেছে মুভিটা হয়তো বা হিন্দিতে, লিপসিং গুলো হয়তো বা হিন্দিতেই নেওয়া হয়েছিল, পরে বাংলাতে ডাবিং করে দেওয়া হয়েছে। I think কিছু so. না। কারণ মুভিটা যেহেতু হয়তো বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিচ্ছে, বা ইন্ডিয়াতেও মেবি রিলিজ দিচ্ছে, আমি নট শিওর, হয়তো বা এই রিজনেই হয়তো বা আম সরি আমার গলাটা ভেঙে গেছে। আয় হায়, সে গলা ভাঙছে কেন? গলা ভাঙছে কেন? আমি তো চিল্লাই নাই, আমি তো সাইফাই মুভি থেকে চিল্লাই নাই, গলা ভাঙছে কেন? এই ঠান্ডা আসার কারণ নাকি? তারপরে হচ্ছে মুভির গানগুলোর দিক থেকে ইট ওয়াজ কিউট, গানগুলো খুবই সুন্দর ছিল। তারপরে হচ্ছে ভিজুয়ালি খুব সুন্দর ছিল, হয়তো বা একদম ইনসেন লেভেলে কোনো কিছু হয়ে যায় না, বাট ইট ওয়াজ গুড। আমি যদি বাংলাদেশের এখন একটা ঘটনা আছে, এখন যদি আপনি ডিরেক্ট এই মুভি দেখতে গিয়ে যদি আপনি হচ্ছে ডিরেক্ট কয়েকটা মানে বেস্ট মুভির সাথে কম্পেয়ার করতে চলে যান, তাহলে কিন্তু হবে না। এখন যদি আমি মুভির সাথে হচ্ছে রাজকুমার মুভির তুলনা দেওয়া শুরু করি যে এটা কেমন ছিল, রাজকুমার কেমন ছিল, রাজকুমার অফকোর্স ভালো ছিল, তুফান কেমন ছিল, তুফান অফকোর্স ভালো ছিল। তো এখন যদি আমি ওই দুটো মুভির সাথে গিয়ে তুলনা করতে যাই যে তুফান কেমন ছিল, তারপরে হচ্ছে রাজকুমার কেমন ছিল, প্রিয়তমা কেমন ছিল, তাহলে তো হবে না। প্রিয়তমা ভাই, প্রিয়তমা লুক, আমি প্রিয়তমার সমালোচনা করছি, প্রিয়তমা নিয়ে বলতে কথা বলছি, যত যাই হোক প্রিয়তমার লাস্ট 20 মিনিটস ভাই, লাস্ট 20 মিনিটসকে বিট করার মতো আমি আর দেখি না ভাই। প্রিয়তমা লাস্ট 20 মিনিটস মানে এখনো মাথায় মানে সরাইতে পারি না, এত জোস ছিল। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি অল ওভার বাংলা অন্যান্য মুভির সাথে তুলনা করেন, ইট ওয়াজ এ গুড মুভি।
খুব ভালো মুভি, আমি যদি অল ওভার তুলনা করি বাংলাদেশের মুভি অন্যান্য মুভিগুলোর সাথে। তারপরেও আর অভিনয় তো দুর্দান্ত ছিল সকলেরই। আরেকটা ব্যাপার চিন্তা করেন মাসুম ভাইয়ের মতো একজন দক্ষ ইউটিউবার, একজন দক্ষ মুভি রিভিউয়ার যখন এই মুভিটাকে বলতেছে এটা ইট ওয়াজ সো গুড, তাহলে একটা লোকাল ইউটিউবার এসে উল্টাপাল্টা বলতেছে, এটা মানা যায়? আপনারা বলেন ভাই, আপনারা কমেন্টে বলেন, আমার কিছু বলার নাই। হচ্ছে কি, সেটা হচ্ছে মুভিটা দেখলাম যে মুভির ডিরেক্টর বাংলাদেশের, হিরো বাংলাদেশের, তারপর হচ্ছে আর হাতে গোনা কয়েকটা ক্যারেক্টার হচ্ছে বাংলাদেশের, আর বাকি সব বাইরের। তো এই জন্য হয়তোবা আমার যেটা মনে হয় যে বাংলাদেশের আম জনতা যারা বা হচ্ছে যারা শাকিব খানের মুভি দেখে অভ্যস্ত, রেগুলার দেখে, তারা হয়তোবা একটু বিরক্ত হইতে পারে, একটু না অনেকটাই বিরক্ত হইতে পারে যে তারা হচ্ছে যেই নর্মাল মানে এটা অবশ্য নিজেদের মুভি অনেকের মনে হবে না যে নিজেদের মুভি, অনেকের মনে হবে যে এই এটা তো বাইরের, এটা হয়তো সাউথ ইন্ডিয়ান মুভি, ডাবিং দেখতেছি, ডাবিং ফিল হবে অনেকের। সো এই জন্য হয়তো অনেকের শুধুমাত্র এই রিজন, মানে এটা একটা বড় রিজন ভাই, মানে ভয়েস একটা বড় রিজন। এটা হচ্ছে যখন আমি দেখতেছি যে একটা মানুষ কথা বলতেছে অন্যরকম, লিপসিং, আবার হচ্ছে ভাষা আসতেছে অন্যরকম, সো এটা অনেকের ন্যাচারাল ফিলটা দেয় না আর কি। সো অফকোর্স একটা আপনি ধরেন, আপনি কথার কথা আপনি ধরেন, আপনি একটা সাউথ ইন্ডিয়ান মুভি, আপনি হচ্ছে ডিরেক্ট ওই অরিজিনাল অডিওতে আপনি যে ফিলটা পাবেন, আপনি ওই মুভির যখন হিন্দিটা আপনি দেখবেন, ওই ফিলটা আপনি জীবনেও পাবেন না। দেখবেন যে একদম পুরা ভয়েস নষ্ট, মানে ভয়েস না, এক একটা মুভির কিছু ফলি সাউন্ড থাকে, যে ধরেন একটা মানুষ এই যে এরকম এরকম চুলকাইতেছে এখানে, এটারও শব্দ দেওয়া হয় ড্রাইভিং এ অনেক এগুলা মুভিতে, এবং একটু ওগুলো হচ্ছে একটা সমস্যা ন্যাচারাল হয়। ফিল দেয়। এটা হচ্ছে যখন ডাবিং করে ফেলা হয় তখন এই ফলি সাউন্ডগুলো ঠিকঠাক মতো থাকে না, বা হচ্ছে দেখা গেছে সাউন্ডগুলো ডাউন করে ফেলতে হয়, বিকজ ওই ভয়েসটাকে সরানো হচ্ছে, তো এই জন্য ফলি সাউন্ডগুলোকে ডাউন করা হয়, এই জন্য ফলি সাউন্ডগুলো থাকে না, এই জন্য হচ্ছে ফিল্টার থাকে না। এখানে হচ্ছে এই ঝামেলাটা হয়েছে। এনিওয়ে এই ছিল। আর সোনাল চৌহান, হ্যাঁ সোনাল চৌহান কিউট, সুন্দর, ভালো লাগছে, খুব জোস, ভালো অভিনয় করছে, গুড। যদিও ওই যে ওর ভাষাটা ওই যে কেমন কেমন জানি লাগছে, ওই যে আচ্ছা আমরা কি এখানে যেতে পারি, মানে এটা বাংলাদেশের ভাষা না আর কি, ওই যে কেমন আচ্ছা, বাট মানে এনিওয়ে স্টোরি দিক থেকে গুড গুড। তারপর হচ্ছে ও আচ্ছা, আরেকটা ব্যাপার কি, মানে পুরো মুভিটাতে একটা কলকাতার মুভিগুলোর ফিল পাইছে, কলকাতার কমার্শিয়াল যে মুভিগুলো, ওগুলার কারণে কলকাতার ক্যামেরা দিয়ে মেবি করা হয়েছে, কারণ এসকে মুভিজের মেবি হচ্ছে প্রডিউসার ছিল এসকে মুভিজ, সো ওদের ক্যামেরা মানে কলকাতার মুভির ফিল একরকম দেয়, বাংলাদেশের মুভিগুলোর ফিল একরকম দেয়, কারণ হচ্ছে ক্যামেরা যেহেতু ডিফারেন্ট। সো এই একটা ব্যাপার। ও আচ্ছা, আরেকটা কথা বলাই হয় না, শেড মুভিতে আরেকটা আছে, সেটা হচ্ছে পায়েল সরকার, না পায়েল শিকদার, যাই হোক, পায়েলকে পায়েল বানানো হচ্ছে সরকার। প্রেগনেন্ট, সে প্রেগনেন্ট এবং হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার, এবং এই ব্যাপারটা খানিকটা আই থিঙ্ক নেওয়া হচ্ছে মানি হাইস্ট থেকে। মানি হাইস্টেও সেম একটা ব্যাপার আছে যে একজন ইনভেস্টিগেশন অফিসার থাকে, পুলিশ অফিসার, এবং একটা ডায়লগও মেবি সেম, একদম খাপে খাপ মিলে গেছে। ডায়লগটা ছিল এরকম যে একটা নর্মাল বাঘিনীর চাইতে প্রেগনেন্ট বাঘিনী অনেক বেশি ভয়ঙ্কর হয়, এরকম কিছু একটা ডায়লগ ছিল এটাতে। এই সেম ডায়লগ মনে হয় মানি হাইস্টেও ছিল, আমি শিওর না, জাস্ট ধারণা করছি। অ্যান্ড আরেকটা ব্যাপার কি, পায়েলকে দেখলাম বেশ বেশ মাঝখানে বেশ অনেক জায়গায় এরকম ভাবে দাঁড়ায় আছে, অথবা খুব নর্মালি দাঁড়ায় আছে, কিন্তু একটা প্রেগনেন্ট কেউ এইভাবে এত রিল্যাক্সে দাঁড়াবে না। সো এই ব্যাপারটা আমার মনে হচ্ছে, হ্যাঁ কিছু জায়গায় হ্যাঁ মনে হচ্ছিল সে প্রেগনেন্ট, আসলে খুব মানে অস্বস্তি হচ্ছে তার। আবার অনেক সময় দেখলাম যে একদম পুরো নর্মাল, তার পেটে কিছু নাই, একটা অবস্থা তার এক্সপ্রেশনে মনে হয়। সো এই ব্যাপারটা একটু মানে যদি এইসব ব্যাপার আসলে সবাই অডিয়েন্স হিসেবে সবাই এইসব ব্যাপারে ছোটখাটো ব্যাপারে দেখবে না, বাট অল ওভার। আর আই থিঙ্ক পায়েলের মধ্যে না ওই টাফনেস, ওই রাফনেস ব্যাপারটা নাই। পায়েল একটা কিউট, মানে একটা কিউট ক্যারেক্টার মনে হয়, যে তাকে কিউট করে একটা, পায়েলের ভয়েসের দিক থেকেও কিন্তু একদম চিকন সুর কণ্ঠ পায়েলের। সো পায়েলের হচ্ছে ওই কিউট ক্যারেক্টারগুলো মানে, ওকে হচ্ছে এরকম রাফ টাফ ক্যারেক্টার মানে না। এই টাইপের রাফ টাফ ক্যারেক্টার মানে হচ্ছে আবার মিমির পুরো নাম কি, আচ্ছা ওই যে তুফান মুভিটা যে করলো মিমি, ওর মতো হইলো, যেটা হয়তো থাকতে পারে বিষয়টা, বাট মুভিতে নাই। সো এটা খারাপ লাগছে, বাট এনিওয়ে না থাকুক এটা প্যারা নেই, স্টোরি গুড ছিল। যাই হোক, এই ছিল দরদ নিয়ে আমার কথাবার্তা। ভালো থাকুন সবাই, goodbye। দেখছেন কত পজিটিভলি রিভিউটা করছে। আর এখানে আমি মাসুম ভাই পিছনের দেওয়ালে একটা ওয়েব সিরিজের লোগো আছে, ডার্ক। এই সিরিজটা হয়তো আপনারা অনেকে হয়তো দেখতে পারেন। ডার্ক তো হচ্ছে যে কি একটা সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ। তো এটাতে একটা টাইম টেবিলের বিষয় আছে, এটা খুবই ইন্টারেস্টিং। আপনারা যাদের সময় আছে বেশি, তারা এই সিরিজটা দেখতে পারেন। আমি মাসুম ভাইয়ের পিছনে এটা চোখে পড়ছে, তাই একটু রিভিল করলাম। তো এখন আসেন মূল বিষয়ে। একজন প্রফেশনাল ইউটিউবার কিভাবে মুভিটা রিভিউ করতে হয়, সে কি মুভিটা সম্পূর্ণ ভালো বলছে? বলে নাই। সে কিন্তু মুভির খারাপ দিকগুলোও বলছে, কিন্তু আপনারা সেগুলো অনেকটাই ফলো করেন নাই, এড়িয়ে গেছেন। কারণ আপনাদের একটা ঢোক ছিল যে আমি মুভিটা দেখতে যাব, রিভিউটাও দেখব, এরকম একটা ব্যাপার ছিল, যার কারণে আপনারা ওই পয়েন্টগুলো খেয়াল করেন নাই। এগুলো হচ্ছে রিভিউ দিতে হবে এইভাবে। কোনো
মিথ্যা বলার তো দরকার নাই, যেটা সত্যি ওইটাই তো বলছে। মাসুম ভাইয়ের মতো একটা ইউটিউবার কি মিথ্যা বলবে এখানে এসে এত অডিয়েন্সের সামনে? বলবে না অবশ্যই। সো আপনারা যারা রিভিউয়াররা আছেন, অবশ্যই ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বাংলা ইন্ডাস্ট্রি আমাদের, এই ইন্ডাস্ট্রি যত গ্রো হবে এটা আমাদের জন্য প্রাউডের বিষয় হবে। আমরা একটা বিদেশি কলিগকে আমরা বলতে পারবো, আমরা সাজেস্ট করতে পারবো আমাদের দেশীয় মুভি, তারাও এটা এনজয় করতে পারবে। সো আমি শুধু শাকিব খানের কথা বলছি না, আমি যদি দেখেন আফরান নিশু কিন্তু আমিও কিন্তু আফরান নিশুর একজন ফ্যান ছিলাম যখন সে নাটক করতো, কিন্তু তার কিছু অভ্যাসের কারণে আমি তাকে আর পছন্দ করি না এখন আর। সাকিবিয়ানরা হচ্ছে যে কি শাকিব খানের প্রতি একটু উইক বেশি, বাট তারা কিন্তু অন্যদের মুভিকেও মোটামুটি সাপোর্ট করে, কিন্তু আপনাদের অভ্যাসের কারণে তারা এগুলো ইগনোর করতে বাধ্য হয়, এটা আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।